ক্ষমতার চূড়ান্ত শিখরে বসে যারা একসময় পুরো একটি রাষ্ট্রের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে নিজের হাতের ইশারায় নাচাতেন, নিয়তির নির্মম পরিহাসে আজ তারাই আন্তর্জাতিক আইনের গোলক ধাঁধায় নিজেদের অস্তিত্ব বাঁচানোর আপ্রাণ লড়াইয়ে লিপ্ত। সীমাহীন ক্ষমতার দাপট, সাধারণ মানুষের রক্ত জল করা উপার্জনে গড়ে তোলা এক অদৃশ্য অর্থনৈতিক সাম্রাজ্য এবং সবশেষে বৈশ্বিক বিচার ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখানোর এক অবিশ্বাস্য মনস্তাত্ত্বিক খেলা, সব মিলিয়ে এমন এক টানটান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে যা কোনো থ্রিলার সিনেমার গল্পকেও হার মানায়। বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত সাবেক পুলিশ প্রধানের এক একটি চাল এখন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদেরও হতবাক করে দিচ্ছে। যখন মনে হচ্ছিল চারদিকের দেয়ালগুলো ক্রমশ পিঠের দিকে চেপে আসছে এবং নিজ দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়া এখন স্রেফ সময়ের ব্যাপার, ঠিক তখনই পর্দার অন্তরালে ঘটে গেল এক অভাবনীয় ও নাটকীয় মোড়। আন্তর্জাতিক অপরাধ দমন সংস্থা বা ইন্টারপোলের লাল নোটিশের বেড়াজালে যখন তিনি দুবাইতে অবরুদ্ধ, তখন তাকে স্বদেশে ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রীয় পর্যায়ের সমস্ত আইনি ও কূটনৈতিক প্রস্তুতি চূড়ান্ত। ঠিক সেই মুহূর্তে তিনি এমন একটি চাল চাললেন যা পুরো প্রত্যর্পণ প্রক্রিয়াকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। যে কোনো মূল্যে দেশের মাটিতে পা না রাখা এবং আইনি শাস্তি থেকে নিজেকে দূরে রাখাই এখন তার একমাত্র লক্ষ্য। আর এই লক্ষ্য অর্জনে তিনি যে কৌশল বেছে নিয়েছেন তা আন্তর্জাতিক আইনের একটি অত্যন্ত সূক্ষ্ম ও অন্ধকার দিককে উন্মোচন করে। কিন্তু এখানেই শেষ নয়। সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আইনের রক্ষক যখন নিজেই ফেরারি আসামি হয়ে যান, তখন তিনি আত্মরক্ষার জন্য কতটা মরিয়া হতে পারেন? কিভাবে নিজের অত্যন্ত বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ এক সহযোগীকে ব্যবহার করে তিনি নিজের বিরুদ্ধে এক বিশাল আর্থিক জালিয়াতির অভিযোগ দাঁড় করালেন? এই জটিল ও কুৎসিত খেলার ভেতরের গল্পটা আসলে কি? মরুভূমির বুকে যখন এই নাটকীয়তার জাল বোনা হচ্ছিল, তার ঠিক কিছুদিন আগেই এক বড় ধরনের ধাক্কা আসে। বৈশ্বিক পুলিশিং নেটওয়ার্কের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দুবাইয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে নজরদারিতে নেয়। দীর্ঘ সময় ধরে ক্ষমতার অপব্যবহার করে যে বিপুল অর্থ সম্পদ তিনি গড়ে তুলেছিলেন, তার পেছনে থাকা অসংখ্য দুর্নীতির মামলা এবং অতীতে ঘটে যাওয়া ভয়াবহ কিছু মানবাধিকার লঙ্ঘনের কালো অধ্যায় তাকে তাড়া করে ফিরছিল। দেশের মাটিতে তার বিলাসবহুল রিসোর্ট, বিশাল ভূ সম্পত্তি এবং একের পর এক ব্যাংক অ্যাকাউন্ট যখন রাষ্ট্রীয় নির্দেশে অবরুদ্ধ বা ক্রোপ করা হচ্ছিল, তখন তিনি খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন যে স্বদেশে ফেরা মানেই এক অন্ধ কুঠুরির দীর্ঘমেয়াদী বন্দিত্ব। ফলে তার কাছে বিদেশের মাটিতে যে কোনো উপায়ে টিকে থাকাটাই ছিল একমাত্র জীবনদায়ী বিকল্প। অন্যদিকে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে রাষ্ট্র তার সর্বোচ্চ কূটনৈতিক এবং আইনি শক্তি নিয়োগ করেছিল। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র, আদালতের গ্রেফতারি পরোয়ানা এবং অপরাধের সুনির্দিষ্ট খতিয়ান মধ্যপ্রাচ্যের ওই প্রভাবশালী দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আইনি লড়াইয়ের প্রথম ধাপে যখন মনে হচ্ছিল সব পথ বন্ধ হয়ে আসছে, ঠিক তখনই সেই ধুরন্ধর সাবেক কর্মকর্তা তার ঝুলিতে থাকা সবচেয়ে শক্তিশালী টেকনিক্যাল কার্ডটি খেললেন। দুবাইয়ের বাণিজ্যিক মহল এবং আন্তর্জাতিক গণমাধ্যমের ভেতরের সূত্রগুলো থেকে জানা যায়, এই প্রত্যর্পণ ঠেকাতে তিনি স্থানীয় একটি আদালতে নিজের বিরুদ্ধে একটি দেওয়ানি ও ব্যক্তিগত দেনা পাওনা সংক্রান্ত মামলা দায়ের করিয়েছেন। আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন, একজন মানুষ কেন নিজের বিপদ আরও বাড়িয়ে তুলতে নিজে থেকেই নিজের ঘাড়ে মামলার বোঝা চাপিয়ে দেবেন? আপাত দৃষ্টিতে এটিকে আত্মঘাতী মনে হলেও আন্তর্জাতিক কর্পোরেট এবং অপরাধ আইনের গভীরে যারা চোখ রাখেন, তারা জানেন এটি কোনো ভুল সিদ্ধান্ত ছিল না, বরং এটি ছিল অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিত এক আইনি ঢাল। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় বিচার ব্যবস্থা ও আইনের একটি বিশেষ ধারা অনুযায়ী, যদি কোনো বিদেশি নাগরিকের বিরুদ্ধে সেই দেশের মাটিতে কোনো দেয়ানি বা আর্থিক বিরোধের মামলা চলমান থাকে, তবে সেই মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে অন্য কোনো দেশের সরকারের কাছে হস্তান্তর করা আইনত অসম্ভব। অর্থাৎ স্থানীয় পাওনাদারের দাবি বা অভিযোগের সত্যতা যতক্ষণ না স্থানীয় আদালত পুরোপুরি যাচাই করছে এবং সেই পাওনা পরিশোধের বিষয়টি নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি দুবাইয়ের ভূমি ত্যাগ করতে পারবেন না। ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন এই অদ্ভুত আইনি ফাঁকফোকরটিকে অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়। নিজের এক পরম বন্ধুকে দিয়ে তিনি আদালতে এই মর্মে নালিশ ঠুকে দিলেন যে তিনি ওই ব্যক্তির কাছ থেকে ব্যবসা বা ব্যক্তিগত প্রয়োজনে বিপুল পরিমাণ অর্থ নিয়েছিলেন, যা এখন আর ফেরত দিচ্ছেন না।
এখন স্থানীয় আদালত স্বভাবতই আন্তর্জাতিক অপরাধের চেয়ে নিজের দেশের আর্থিক মামলার বিষয়টিকে অগ্রাধিকার দেবে। তারা স্পষ্ট জানিয়ে দিতে পারে যে আগে আমাদের অভ্যন্তরীণ আদালতের এই দেয়ানি বিরোধের আইনি মীমাংসা হোক, তারপর অন্য কোনো দেশের অপরাধের বিচারের জন্য তাকে প্রত্যর্পণের বিষয়টি বিবেচনা করা যাবে। আন্তর্জাতিক অপরাধ জগতের রাঘব বোয়াল বা হোয়াইট কলার ক্রাইম সিন্ডিকেটের কাছে এই কুখ্যাত কৌশলটি জুডিশিয়াল শিল্ডিং বা বিচারিক সুরক্ষা বর্ম নামে অত্যন্ত পরিচিত। যখন বিশ্বের বড় বড় আর্থিক কেলেঙ্কারির নায়করা কোনো বিদেশি রাষ্ট্রে ধরা পড়ার ঝুঁকিতে পড়েন, তখন তারা স্থানীয় বিচার ব্যবস্থাকে ব্যস্ত রাখতে এবং সময় ক্ষেপণ করতে এই ধরনের সাজানো মামলার আশ্রয় নেন। এই জঘন্য কূটকৌশলের মাধ্যমে তারা মূলত তিনটি বড় সুবিধা আদায় করে নেন। প্রথমত, মূল দেশের গ্রেফতার ও প্রত্যর্পণের প্রক্রিয়াকে বছরের পর বছর ঝুলিয়ে রাখা যায়। দ্বিতীয়ত, স্থানীয় দেয়ানি মামলায় জামিন নিয়ে সেই দেশের বুকে অত্যন্ত বিলাসবহুল ও নিরাপদ জীবনযাপন করা সম্ভব হয়। এবং তৃতীয়ত, এই দীর্ঘ সময়ের মধ্যে অন্য কোনো দেশের রাজনৈতিক আশ্রয় খোঁজার বা সম্পূর্ণ ভিন্ন কোনো দ্বীপে পালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। যেহেতু এই ব্যক্তি তার জীবনের একটি বড় অংশ দেশের সর্বোচ্চ আইনি কাঠামোর শীর্ষে বসে পার করেছেন, তাই আইনের এই অন্ধকার গলিগুলো তার চেয়ে ভালো আর কার জানা থাকবে। তবে এই বিষয়ে যখন তার নিয়োজিত আন্তর্জাতিক আইনি দলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়, তারা অত্যন্ত চতুরতার সাথে সাজানো মামলার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। কারণ কোনো পেশাদার আইনজীবী কখনোই জনসম্মুখে স্বীকার করবেন না যে তাদের মক্কেল আদালতকে বিভ্রান্ত করতে কোনো জাল বা সাজানো আইনি প্রক্রিয়ায় আশ্রয় নিয়েছেন। এছাড়া যদি কোনোভাবে দুবাইয়ের স্থানীয় আদালত টের পায় যে এটি একটি সুপরিকল্পিত ফেক লিটিগেশন, তবে প্রতারণার দায়ে সেই দেশের আইনেই তার কঠোরতম শাস্তি হতে পারে। ফলে পুরো বিষয়টি অত্যন্ত গোপনীয়তা এবং চরম পেশাদারিত্বের সাথে পরিচালনা করা হচ্ছে। এই নতুন আইনি চালের পর এখন বল চলে গেছে রাষ্ট্রপক্ষের কোর্টে। এটি এখন আর সাধারণ কোনো আইনি লড়াই নেই, এটি পরিণত হয়েছে এক চরম মনস্তাত্ত্বিক ও কৌশলগত যুদ্ধে। রাষ্ট্রকে এখন দুবাইয়ের আদালতের সামনে এমন সব অকাট্য এবং অকাট্য তথ্য প্রমাণ হাজির করতে হবে যা প্রমাণ করবে যে স্থানীয় আদালতে দায়ের হওয়া ওই আর্থিক মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং শুধুমাত্র প্রত্যর্পণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার একটি সস্তা নাটক। যদি রাষ্ট্রের আন্তর্জাতিক আইনজীবী দল সফলভাবে এই সাজানো মামলার পেছনের আসল উদ্দেশ্য এবং মুখোশ উন্মোচন করতে পারেন, কেবল তখনই দুবাইয়ের আদালত সেই স্থানীয় মামলাটি খারিজ করে তাকে হস্তান্তরের সবুজ সংকেত দেবে। কিন্তু এই কাজটি মোটেও সহজ নয়। এটি হতে যাচ্ছে এক দীর্ঘ, জটিল এবং অত্যন্ত ব্যয়বহুল আইনি যুদ্ধ। কারণ মধ্যপ্রাচ্যের এই প্রধান বাণিজ্যিক কেন্দ্রে আইনি লড়াই চালানো কোনো সাধারণ বিষয় নয়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী নিজেকে এই চরম সংকট থেকে বাঁচাতে তিনি দুবাইয়ের সবচেয়ে নামী, প্রভাবশালী এবং আকাশচুম্বী পারিশ্রমিক নেয়া ল ফার্মগুলোকে নিয়োগ করেছেন। আর এখানেই লুকিয়ে আছে এক চরম ট্র্যাজেডি। যে বিপুল পরিমাণ অর্থ দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এবং নানা অনিয়মের মাধ্যমে অর্জিত বলে অভিযোগ রয়েছে, আজ বিদেশের মাটিতে সেই বিপুল কালো টাকাই তার জন্য সবচেয়ে শক্তিশালী সুরক্ষা কবচ হিসেবে কাজ করছে। অন্যদিকে একটি রাষ্ট্রকে তার একজন অপরাধীকে ফিরিয়ে আনতে জনগণের করের কোটি কোটি টাকা খরচ করে আন্তর্জাতিক স্তরের আইনজীবী প্যানেল তৈরি করতে হচ্ছে। এটি যেন একটি দেশের সার্বভৌমত্ব এবং আইনের শাসনের বিরুদ্ধে কালো টাকার এক অসম যুদ্ধ। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই অচলাবস্থা কেবল আদালতের কক্ষের ভেতরে সমাধান করা সম্ভব নাও হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের যে ঐতিহাসিক, রাজনৈতিক এবং গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, সেই দ্বিপাক্ষিক চ্যানেলকে এখন সর্বোচ্চ স্তরে সক্রিয় করতে হবে। উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনার মাধ্যমে দুবাই প্রশাসনকে বোঝাতে হবে যে এমন একজন আন্তর্জাতিকভাবে ওয়ান্টেড ব্যক্তিকে শুধুমাত্র একটি কৃত্রিম আইনি ফাঁকফোকরের সুবিধা দিয়ে আশ্রয় দিলে তা বিশ্ব দরবারে আমিরাতের নিজস্ব বিচার ব্যবস্থার স্বচ্ছতা এবং আন্তর্জাতিক অপরাধ দমনে তাদের প্রতিশ্রুতিকেই বড় ধরনের প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করাবে। দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশ সরকার বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট করে।